আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করতেছি। আজকে হচ্ছে কুইক বুকস এর আমাদের হচ্ছে থার্ড ক্লাস। আজকে যে যে টপিক গুলো আমরা দেখব সেটা হচ্ছে সাপ্লায়ার বা ভেন্ডর লিস্ট কিভাবে অ্যাড করতে হয় ম্যানুয়ালি এবং বাল্ক কোয়ান্টিটিতে। তারপরে হচ্ছে পারচেজ অর্ডার, বিল, সাপ্লায়ার ক্রেডিট, চেক, এক্সপেন্স, ক্রেডিট কার্ড ক্রেডিট, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে রিকারিং ইনভয়েস অ্যান্ড বিল, অ্যাড পেমেন্ট মেথড, বিকাশ, নগদ, ইউক্যাশ, তারপর মাল্টি কারেন্সি ইনভয়েস, এবং আমাদের আজকে যে টপিকটা ইম্পর্টেন্ট, প্রো অ্যাডভাইজার এক্সাম গাইডলাইন এবং ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন। ওকে, তো সর্বপ্রথম আমরা সাপ্লায়ার এবং ভেন্ডর লিস্টের জন্য চলে যাই আপনাদের ফাইলে। ওকে, সাপ্লায়ার এবং ভেন্ডর লিস্ট। সাপ্লায়ার বা ভেন্ডর কারা? আমরা গতদিন কাস্টমার নিয়ে কথাবার্তা বলছিলাম, যাদের কাছে আমরা প্রোডাক্ট সেল করে আসছি। তো আজকে আমরা দেখবো সাপ্লায়ার বা ভেন্ডর, যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট পারচেস করব, তাদেরকে আমরা বলতে সাপ্লায়ার অর ভেন্ডর, তাই না? তো সাপ্লায়ার এবং ভেন্ডর তাদেরকে আমরা পাবো হইতেছে এক্সপেন্স সেন্টারে গেলেও পাবো, অথবা প্লাস নিউর আন্ডারে গেলেও আমরা সাপ্লায়ারকে অ্যাড করতে পারবো। দুই জায়গা থেকে আমরা রিচ আউট করতে পারবো। তো আমরা এক্সপেন্স সেন্টার থেকে গেলাম সাপ্লায়ার অপশনে। প্রথমে বলতেছে কি ট্র্যাক অফ হু ইউ পে, কাকে আপনাকে পরিশোধ করতে হবে, তাকে আপনি ট্র্যাক করতে চাচ্ছেন। তাহলে সর্বপ্রথম আমরা সাপ্লায়ারকে অ্যাড করি। ঠিক একইভাবে কাস্টমার অ্যাড করার মতোই আমাকে তারা অপশন দিয়ে দিছে। তো এখন এখানে সব থেকে ম্যান্ডেটরি ফিল্ডটা হইতেছে ডিসপ্লে নেম, তাই না? তাহলে ডিসপ্লে নেমটা এখানে আমাকে স্টার মার্ক তারা দিয়ে রাখছে। তাহলে ডিসপ্লে নেম ধরলাম, যে কোনো একজন ব্যক্তিকে যদি আমি অ্যাড করার চেষ্টা করি, মিস্টার এক্স, ঠিক আছে? আর কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার বা তার অ্যাড্রেস, তার নোট বা কোনো কিছু আমার কাছে নাই। ওপেনিং ব্যালেন্সটা আমরা 0 দিয়ে দিব, আর এটার স্টার্টিং ডেট যদি আমরা এটা ঠিক না করে দিই তাহলে আমাদের পরবর্তীতে তাকে নিয়ে কাজ করতে ইস্যু হয়ে যাবে। তো আমরা এটাকে ঠিক করে দেবো, ডেটটা এবং ওপেনিং ব্যালেন্সটা 0 দিয়ে সেভ করে দেবো। তাহলে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে শুধুমাত্র একটাই, ডিসপ্লে নেমটা। দেখেন এখন আমাদের সামনে তারা একটা পপ আপ দিয়ে চলে আসছে। জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে হইতেছে আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এই জায়গাটা। প্রথমে বলতেছে পারচেজ অর্ডার, তারপরে বলতেছে ওভারডিউ, তারপরে বলতেছে হচ্ছে ওপেন বিল, আর দেন হইতেছে পেইড লাস্ট 30 days। বাট এখানে তারা একটা কথা বলছে, আনবিল্ড লাস্ট 365 days, আবার আনপেইড লাস্ট 365 days। এখন পারচেজ অর্ডারটা কি একটু যদি আমরা আলোচনা করি। পারচেজ অর্ডারটা হইতেছে আমরা যদি কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করতে চাই, তার জন্য আগে থেকে তাকে আমরা ফরমাইশ পাঠাই, যেটা কাস্টমার প্যানেলের নাম ছিল হচ্ছে এস্টিমেট, আর এখানে সেটার নাম হইতেছে পারচেজ অর্ডার। তারপরে ওভারডিউ। ওভারডিউ কোনটা? যেই বিলের টাইমটা কি ওভার হয়ে গেছে, মানে যে তারিখে দেওয়ার কথা ছিল সেই তারিখটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই বিলের, সেটাকে আমরা বলতেছি ওভারডিউ। আর ওপেন বিলটা হইতেছে বিলের এখনো মেয়াদ উত্তীর্ণ হয় নাই, বিলটা এখনো কি চলমান অবস্থায় আছে, সেটা ওপেন বিলের। আর এটা তো পেইড, যে বিলটা পরিশোধ করা হয়েছে। তবে দেখেন এখানে বলছে 365 দিনের ডাটা আপনার এখানে দেখাবে। তারা কিন্তু উপরে বলেই দিছে 365 days এর ডাটা দেখাবে, আর এই পেইডটা দেখাবে 30 days। ঠিক আছে? আর এখানে আমাদের সাপ্লায়ারের মূল কাজ, সাপ্লায়ারের নেম, তারপরে তো তার কোম্পানি নেম থাকলে এখানে থাকতো ফোন নাম্বার, ইমেইল এবং তার ওপেনিং ব্যালেন্স। আর এখান থেকে আমরা প্রিন্ট আউট করতে পারি বা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারি, এখান থেকে সিএসভি তে ডাউনলোড করা যাবে। আর এটা হচ্ছে সেটিংস প্যানেল। এখন আপনি যদি নতুন করে ম্যানুয়ালি অ্যাড করতে চান তাহলে নিউ সাপ্লায়ার দিয়ে আপনাকে কাজ করতে হবে। আর যদি বাল্ক কোয়ান্টিটিতে অনেকগুলা সাপ্লায়ারকে আপনি অ্যাড করতে চান তাহলে ড্রপ ডাউন মেনুতে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা তো ম্যানুয়ালি অ্যাড করা দেখলাম, তো এখন আসেন আমরা ইম্পোর্ট করা দেখব। তাহলে নিউ সাপ্লায়ারের পাশে ড্রপ ডাউন মেনু থেকে ইম্পোর্ট সাপ্লায়ারে চলে যাব। সেম ভাবেই আমাকে তিনটা কাজ তারা করতে বলতেছে, আপলোড, ম্যাপিং, আর একটা কি ইম্পোর্ট। ওকে, তাহলে আমরা যেহেতু সিএসভি আর এক্সেল ফাইলটাকে আপলোড করব, তাহলে প্রথমে স্যাম্পল ফাইলটাকে ডাউনলোড করে নিই। এনেবল এডিটিং করে নিব।
তারপরে আমাদের কি কাজ? শুধু হেডিংটাকে ঠিক রেখে বাকিগুলাকে ধরে ডিলিট করে দেওয়া। আচ্ছা, তারপরে আপনাদের যে ফাইলটা আমি প্রোভাইড করছি সে ফাইল থেকে নামগুলাকে নিয়ে আসবেন। আমি ফাইলের ফরম্যাটে করে রাখছি, এই জন্য এত কষ্ট করতে হবে না। যদিও আমাদের রিয়েল লাইফে ডাটাগুলো এইভাবে থাকবে না। ওকে, ঠিক আছে, ফাইলটা সেভ করে ফেলবো। এরপরে ফাইলটাকে ইম্পোর্ট করব, ব্রাউজ অপশনে চলে যাব, ফাইলটাকে যেখানে রাখছি সেখান থেকে নিয়ে এসে ইম্পোর্ট করে দেবো। নেক্সট অপশনে আমার ম্যাপিং, আমি প্রত্যেকটা ইনফরমেশন দিছি, শুধু ট্যাক্স আইডি নাম্বারটা দিই নাই। ইম্পোর্টে চলে যাব, দেখেন এখানে যদিও আমার ডেট ফরম্যাটটা ছিল কি মান্থ, ডেট, ইয়ার, কিন্তু তারা এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে। দেখেন রেড সিগন্যালটা দেখাচ্ছে হচ্ছে ইয়ার আইপেন মান্থ ইয়ার মান্থ আরেকটা কি ডেট। তাহলে আপনাকে এখানে সেই ফরম্যাটে দিতে হবে ইয়ার মান্থ ডেট। যদি আপনি এই ফরম্যাটে না দেন, এটা ফলস্বরূপ কি হবে, মানে আপনি যে যেটা ইম্পোর্ট করবেন সেটা পরবর্তীতে কি হয়ে যাবে, সঠিকভাবে লিপিবদ্ধ হবে না। Okay. 2024 01 01। তারপর আমরা ইম্পোর্ট করে দিব। 9 জন সাপ্লায়ার আমার ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা, দেখেন আমাদের যে 9 জন ভেন্ডর বা সাপ্লায়ার ছিল তাদের যে ডিটেলসটা সেটা আমরা পেয়ে গেছি এখানে। তাহলে এখন আপনি যদি কাউকে ইনঅ্যাক্টিভ করতে চান বা কোনো সাপ্লায়ার বা ভেন্ডর আপনার প্রয়োজন নাই, তাহলে সেটাকে ক্লিক করে আপনি কি করতে পারেন, ইনঅ্যাক্টিভ করতে পারেন। এই যে ব্যাচ অ্যাকশনের এখানে মেক ইনঅ্যাক্টিভ অপশনটা আসছে, মেক ইনঅ্যাক্টিভ করে দেন। বাট অবশ্যই আপনাকে শিওর হইতে হবে যে ওই ভেন্ডর বা সাপ্লায়ারের কোনো ট্রানজেকশন বা কোনো ধরনের ইকোনমিক্যাল ইভেন্ট থাকা যাবে না। মেক ইনঅ্যাক্টিভ, দেখেন এটা এখন ভিজিবল হবে না। তাহলে এটা কোথায় পাবো আমরা? এই যে সেটিংস অপশন থেকে, এখান থেকে দেখেন ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এই অপশনটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে এখানে অটোমেটিক্যালি দেখাবে সে মিস্টার এক্স ডিলেটেড। আপনি এখান থেকে তাকে আবার পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন। আর সেটিংস অপশন থেকে আপনি তাদের যে ডিটেলস গুলো আছে সেগুলোকে ইয়ে করতে পারেন, যেমন অ্যাড্রেস, আপনি তার অ্যাড্রেসটাও দেখতে চাচ্ছেন, এই যে অ্যাড্রেসের কলামটা এখানে শো করবে। তারপর পেপার সাইজ, আপনি এক পেজে কতজনকে দেখতে চাচ্ছেন, আমি দিলাম হচ্ছে 100 জনকে আমি দেখতে চাচ্ছি। দেখেন সব কিন্তু আমার এক পেজে চলে আসছে। তাহলে সাপ্লাই নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং তার ওপেন ব্যালেন্স, মানে তার ওপেনিং ব্যালেন্সটা এখানে দেখাবে। এখন আপনি এখান থেকে চাইলে প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনার অ্যাসাইনমেন্টটা আপনি জমা দিয়ে দিবেন। তো আমরা আমাদের যে সাপ্লায়ার প্যানেলটা কিভাবে অ্যাড করতে হয় ম্যানুয়ালি এবং বাল্ক কোয়ান্টিটিতে সেটা দেখলাম। তো এখন সাপ্লাই রিলেটেড বাকি কাজগুলো আমরা দেখবো। গতদিন আমরা কাস্টমার রিলেটেড বাকি কাজগুলো আমরা দেখার চেষ্টা করছিলাম। তো আজকে আমরা সাপ্লাই রিলেটেড কাজগুলো বোঝার চেষ্টা করবো একটু। তাহলে এটা হচ্ছে আমার সাপ্লাই রিলেটেড ফর্ম। এখানে সর্বপ্রথম আসতেছে হচ্ছে পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারটা কি, যেটা একটু আগে বুঝাইছি, আমরা যখন কোনো সাপ্লায়ার বা ভেন্ডরের কাছ থেকে কোনো কিছু পারচেজ করতে চাই বা কোনো কিছু ক্রয় করতে চাই তার পূর্বে সেটা আমরা একটা ফরম্যাট পাঠাই তার কাছে, সেটাকে
পারচেজ অর্ডার বলতেছি, সেখান থেকে আমার সৃষ্টি হয় হচ্ছে বিল। সেখান থেকে কি হয়, বিল সৃষ্টি হয় যদি আমি তার কাছ থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট আর সার্ভিসটা কি পারচেজ করে থাকি, তাই না? তাহলে সেটা কি হয়, বিলে কনভার্ট হয়। বিল থেকে যদি আমি তাকে টাকা পরিশোধ করে দিই, সেটা কি হবে, পে বিল। আর যদি নগদে আমি কোনো জিনিস কিনে থাকি, ক্যাশ টাকা দিয়ে কোনো জিনিস কিনে থাকি, সেটাকে কি বলবো, এক্সপেন্স বলবো। দেখুন, ফেরতের ব্যাপারটা বাকিতে বলেন বা নগদে বলেন, ফেরত দেওয়ার জন্য একটাই মাত্র অপশন, সেটা হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট। এখানে আর দ্বিতীয় কোনো অপশন পাবেন না। এখানে যেমন আগে ছিল হচ্ছে আপনার কি ক্রেডিট নোট একটা ছিল, তারপর আর কি রিফান্ড রিসিপ্ট ছিল, তাই না? দুইটা ওয়ে ছিল। বাট এইখানে কোনো ওয়ে নাই আপনার রিফান্ড করার, ঠিক আছে? রিফান্ড করার জন্য একটা মাত্র ওয়ে, সেটা হইতেছে সাপ্লায়ার ক্রেডিট। তারপরে আসেন চেক। এখন চেক জিনিসটা কি? চেকটা হইতেছে তো আমার একটা পেমেন্ট মেথড, তাই না? যে আমি নগদে যখন আমি কিনতে যাব, তখন তো আমার পেমেন্ট মেথড আমি সিলেক্ট করে দেব, চেকে কিনবো নাকি ক্যাশ টাকা কিনবো নাকি কোনো অন্য কোনো মেথডে আমি কিনবো, ঠিক আছে? তো এখন এইটা দেওয়ার মানে কি, এটা দিয়ে তারা কি করছে, চেক জিনিসটাকে আলাদা করে তারা দেখাইছে, আর কিছুই না। আপনি চেক অপশন থেকে গিয়েও কাজটা করতে পারবেন, অথবা আপনি এক্সপেন্স সেন্টারে গিয়েও চেক সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন ক্রেডিট কার্ড ক্রেডিট। ক্রেডিট কার্ড ক্রেডিটটা কি, কেউ আমাকে বলতে পারবেন? ক্রেডিট কার্ড ক্রেডিট। ক্রেডিট কার্ড এর টাইম লিমিটটা থেকে বেশি নেওয়া হচ্ছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে যদি ফেরত আসে তখন যেটা করেন। হ্যাঁ, ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি কোনো প্রোডাক্ট পারচেজ করে থাকেন, সেটা যদি ফেরত দেন, তাহলে সেটা আপনাকে দিতে হবে কি, ক্রেডিট কার্ড ক্রেডিট ব্যবহার করা, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার অ্যাড সাপ্লায়ার অপশন, যেটা একটু আগে আমরা সাপ্লায়ার অ্যাড করে আসছি। তো বরাবরের মতো গত দিনের মতোই আপনাদের ফাইলটা থাকবে। ফাইলের মধ্যে সাপ্লাই রিলেটেড ফর্ম নামে একটা অপশন পাবেন। 10টা ছিল, আর আজকে মনে হয় 1 2 3টা 4টা 5টা 6টা, 6টা আছে। ওকে, তা আসেন আমরা প্রথমে একটা কাজ করি। পারচেজ অর্ডার রিকি উইলসনের, পারচেজ অর্ডার করতে বলছে রিকি উইলসনের 25 জানুয়ারি 2024, তাই না? এখানে একটা পারচেজ অর্ডার করতে বলছে, তারপরে সেটা কি বলছে, কনভার্ট টু বিল, বিলে কনভার্ট করার জন্য, তারপরে পে বিল করতে বলছে। প্রথম বলছে 80% ফুল অ্যামাউন্টের উপরে, তারপরে বলছে রেস্ট অফ দ্য অ্যামাউন্টের উপরে। তাহলে প্রথমে আসেন আমরা একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করব। রিকি উইলসনের নামে, 25 জানুয়ারি 2024। পারচেজ অর্ডার ডেটটা হবে 25 জানুয়ারি 2024। ওকে, তাহলে পারচেজ অর্ডার স্ট্যাটাসটা ওপেনই থাকবে, ঠিক আছে? যখন এটার সব কাজ শেষ হয়ে যাবে, তখন সেটা কি ক্লোজড হয়ে যাবে। এরপরে লোকেশন দেখাচ্ছে, আচ্ছা এগুলো তো আমার প্রয়োজন নাই। এখানে দেখেন দুইটা জিনিস, একটা হইতেছে ক্যাটাগরি, একটা হইতেছে আইটেম ডিটেল। এখন কোনটাতে আমরা প্রোডাক্ট এবং সার্ভিস পারচেজ করলে কোনটাতে দেখাবো, ক্যাটাগরিতে নাকি প্রোডাক্ট এবং সার্ভিসে? খেয়াল করে দেখেন, আইটেম ডিটেলস এর মধ্যে কি প্রোডাক্ট এন্ড সার্ভিস দেওয়া আছে, তাহলে এখানে গেলে তো আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলো পাবো, মানে সোজা কথা প্রোডাক্ট আমরা কিনতেছি, তাই না? আচ্ছা, তাহলে এইখানে কোনগুলা থাকবে, ক্যাটাগরির মধ্যে কোনগুলা থাকবে? এই প্রোডাক্ট এবং সার্ভিস ব্যতীত অন্য যদি কোনো আপনার খরচ হয়ে থাকে, বা অন্য যদি কোনো আপনার চার্ট অফ অ্যাকাউন্টের হেড হয়ে থাকে, ধরেন আপনি মানে আর কি কোনো, এটা পরে বোঝাচ্ছি, এটা আমরা বিলে গিয়ে বোঝাবো, হ্যাঁ? এটা আপাতত থাক, পার্সেজ অর্ডারটা আমরা আপাতত পক্ষে করি। তারা বলছে আমাকে সার্জিক্যাল ইকুইপমেন্ট, যদি কোনো প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করা না থাকে, আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে? সার্জিক্যাল ইকুইপমেন্ট, লাইফ সেভিং হ্যান্ড স্যানিটাইজার। এই যে হ্যান্ড স্যানিটাইজার কি আছে, এখন এটাকে আমি অ্যাড করে নেব। টাইপটা কি, হ্যান্ড স্যানিটাইজার কি সার্ভিস নাকি ইনভেন্টরি?
ওকে, এখানে আমি আর কোনো ইনফরমেশন দিছি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে, ইনফরমেশন দিই নাই, তাহলে একটা আপনার নিজের মতো করে ধরে নিবেন। 10টা কোয়ান্টিটি অনলাইন, প্রাইস হচ্ছে 200, আর পারচেস কস্ট হচ্ছে 130। 7 ক্লোজ। আচ্ছা, এখন আমাকে কোয়ান্টিটি বলছে তারা 3টা, 2টা এবং 10টা। 3টা, 2টা, আর এটা হচ্ছে 10টা। এরপরে ট্যাক্স রিলেটেড তারা কিছু বলছে, 8%, 10%, 0%। 8, 10, 0%। তাহলে সবগুলো দেওয়া ওকে, তাহলে আমরা এটাকে 7 ক্লোজ করবো। তাহলে যখন আমরা কাস্টমার রিলেটেড কোনো কাজ করতাম তখন সেটার ইম্প্যাক্ট আমরা দেখতে পেতাম সেলসে, আর যখন সাপ্লাই রিলেটেড কোনো কাজ করবো তখন সেটা আমরা দেখতে পাবো এক্সপেন্সে। তাহলে এক্সপেন্সের মধ্যে চলে যাব, এক্সপেন্স সেন্টারে চলে যাব। সেখান থেকে এখানে আমার একটু বিরক্তিকর কাজ, সেটা হচ্ছে এখানে একটা ফিল্টার অ্যাড করা থাকে সব সময়। ফিল্টারটাকে চেঞ্জ করে নিলাম। ফিল্টারে গিয়ে এখান থেকে যাবেন হচ্ছে কাস্টমস। জানুয়ারি 1, 2024 থেকে আজকে ডেট পর্যন্তই দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এই দেখেন পারচেজ অর্ডার আসছে না, 4100, তাই তো? এখন এই পারচেজ অর্ডারকে আমি একটু ওপেন করব। পারচেজ অর্ডারকে আমাকে কি বলছে, 28 তারিখে বিলে কনভার্ট করতে বলছে, ফুল, তাই না? ফুল বিলে কনভার্ট করতে বলছে, ওকে। তাহলে আমরা কপি টু বিলে চলে যাব। দেখেন বিলে কি অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা, তাহলে কয় তারিখ, কয় তারিখ বলছে, 28 জানুয়ারি 24, 28 তারিখে। আর অন্য কোনো কিছু তারা বলে নাই, তাহলে ফুল অ্যামাউন্টে আমাকে করতে বলছে। আচ্ছা, 7 ক্লোজ। দেখেন পারচেজ অর্ডার। এখন যদি আমি পারচেজ অর্ডারটাকে একটু ওপেন করি, তাহলে দেখেন এটার স্ট্যাটাস কি হয়ে গেছে, এখন ক্লোজড হয়ে গেছে। আগে যেটা কি ওপেন ছিল, তাই না? তাহলে এটা সম্পূর্ণ অংশটা যখন আমার বিলে কনভার্ট হয়ে যাচ্ছে তখন সেটা কি ক্লোজড হয়ে যাবে। এই যে দেখেন বিল হয়ে গেছে, তাই তো? এখন তারপরে আমাকে বলছে 30 জানুয়ারি 2024 তারিখে 80% অ্যামাউন্ট পে করার জন্য চেক ওয়েলস ফার্গো অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে আমি বিলটাকে আগে ওপেন করব। দেখেন এখানে দেওয়া আছে কি মার্কেস পেইড, তাই না? তাহলে মার্কেস পেইড অপশনে চলে যাব। দেখেন বিল পেমেন্ট দেখাচ্ছে, এই যে 4344, তাই না? 28 তারিখে বিলটা হয়েছে না? তাহলে এই যে এটা কোথা থেকে আসছে, এটা আসছে হইতেছে ওপেনিং ব্যালেন্স। এই দেখেন 1/1/2024, এটা কি ওপেনিং ব্যালেন্স। এখন আমাকে ক্লায়েন্ট আমাকে ইনস্ট্রাকশন কি দিছে, এই যে যে বিলটা সেটার 80% করতে, আর অন্য কোনো কিছু তো করতে বলে না। তাহলে এটার আমরা কি করব, 80% করব। তাহলে এই যে এখানে কলামে যাব, স্টার চিহ্ন দিব, 0.80, দেখেন 3475.20। ডেটটা আমাদের হচ্ছে 30 তারিখ। আর ওয়েলস ফার্গো মাধ্যমে আমাকে দিতে বলছে, তাই না? যে ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট, আপনাকে এখানে টাকা তারা শো করতেছে, ওয়েলস ফার্গোতে আপনার কত টাকা অ্যাভেলেবেল আছে, 59,60,700 ডলার। ওকে, তাহলে আমরা 7 ক্লোজ করব। এই দেখেন বিল পেমেন্ট, একটা বিল পেমেন্ট হয়ে গেছে। এরপরে আসেন আবার আমরা বিলটা ওপেন করি। আবার আমাদের বলছে 2 ফেব্রুয়ারিতে বাকি অ্যামাউন্টটা পরিশোধ করে দেওয়ার জন্য ক্যাশ টাকায়। ওকে, ফেব্রুয়ারির 2 তারিখ বাকি যে অ্যামাউন্ট আছে সেটা পরিশোধ করে তারা দিতে বলছে। ওকে, ক্যাশের মাধ্যমে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখেন বিল পেমেন্ট আমার কি কমপ্লিট, তাই না?
তাহলে আমরা কি করলাম, একটা পারচেজ অর্ডার করলাম, সেখান থেকে একটা বিলে কনভার্ট করলাম, বিলে কনভার্ট করার পরে তারপরে বিল পেমেন্ট করে দিলাম। বেশি পরিমাণ করা বিল কত ছিল? বিল তো 80% একটা 2475 আসছে, তাহলে এখন 20% আবার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বলছে না, দেখি বিল। আচ্ছা, তাহলে বিল পেটা দেখতেছি। আচ্ছা, তাহলে এটাকে আমি একটু ডিলিট করি, তাহলে ধরতে পারবো। মার্ক অ্যাজ পেইড, 28 তারিখের ডিউ ডেট। আচ্ছা, বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ছিল, তাই না? ওকে, তাহলে আপডেট করেনি, আমরা তো মনে করছি আপডেট করে ফেলছে। আচ্ছা, কত অ্যামাউন্ট আমরা একটু হিসাব করি। বিলটা ছিল কত? 4344, 4344। সেখান থেকে আমরা বিল পে করছি কত? 3475.20। তাহলে আমাদের অবশিষ্ট 868.8, তাই না? এটা আমাদের বাকিটা পেড করতে হবে। ডেট তো চেঞ্জ কি বলবে, নিতে বলতেছে এটা, ও নিতে স্যার। আচ্ছা, ডেটটা হচ্ছে 2 ফেব্রুয়ারি, ঠিকই আছে। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মাধ্যমে। Okay. তাহলে আমার বিলটা আলটিমেট কি পে হয়ে গেছে, তাই না? 4344, সেখান থেকে দুইটা বিল আমি পে করে দিছি। একটা $3475.20, একটা হচ্ছে $868.80। তাহলে দুইটা বিল আমার কি পরিশোধ হয়ে গেছে। তারপরে আমি যদি দেখি, ম্যানুয়ালিতে হ্যাঁ, অটোমেটিক ওটা আসবে না। আসলে তো চলে আসতো, অনেক সময় আসবে, অনেক সময় তো নাও আসতে পারে। সো কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। তারপরে আসেন আমরা করবো যে বিল, মাইকেল টেইলরের নামে একটা বিল তারা করতে বলছে। ওকে, মাইকেল টেইলর নামে বিল করব। পঁচিশ জানুয়ারি 24। আচ্ছা, এখন আসেন ক্যাটাগরি ডিটেলসটা একটু বোঝাই। ধরেন বিল করছেন, কোনো কারণে আপনার মিলস এন্ড এন্টারটেইনমেন্ট এক্সপেন্স হইতে পারে, তাই না? তারপরে হইতেছে অ্যাডভার্টাইজিং এর কোনো বিল হইতে পারে, তারপরে কোনো ট্রাভেল এক্সপেন্স হইতে পারে। মানে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস ব্যতীত আপনার চার্ট অফ অ্যাকাউন্টে যদি অন্য কোনো কারণে আপনার বিলের প্রয়োজন পড়ে, তখন আপনি ক্যাটাগরি ডিটেলস দিয়ে করবেন। ঠিক আছে, একদম সহজ সংক্ষেপ বলে দিলাম। প্রোডাক্ট এবং সার্ভিস ব্যতীত আপনার চার্ট অফ অ্যাকাউন্টের অন্য কোনো হেডের জন্য যদি আপনার বিল করার প্রয়োজন পড়ে, তাহলে আপনাকে করতে হবে ক্যাটাগরি ডিটেলস দিয়ে। তাহলে আইটেম ডিটেলসে চলে যাই। লাইফ সেভিং ইকুইপমেন্ট। ওকে, তারপরে কি বলছে? ইসিজি আর ইকেজি মেশিন, এটা কি আছে আমার? নাই, তাই না? তাহলে আমি অ্যাড করে নিই। এটা হবে আমার ইনভেন্টরি আইটেম। একটু ইনফরমেশন মনে হয় আমি দিয়ে দিছি। কস্টিং 1000, সেলস হইতেছে কত? 1600, তাই না? সেলস 1600, কস্টিং প্রাইস হচ্ছে আমার 1000। আর কি দেওয়া আছে? কোয়ান্টিটি অন হ্যান্ড 30। নভেম্বর 2023। ওকে, তাহলে আমি এটাকে ক্লোজ করে দেবো।
তাহলে ইসিজি মেশিনটা আমার অ্যাড হয়ে গেল। এরপরে সার্জিক্যাল লাইট, এটা মনে হয় না, এটা আমাকে অ্যাড করে নিতে হবে। ইনভেন্টরি 500 750 45। ওকে, এটা নভেম্বর 2023। স্যার কোনটা কোনটা ইন্টেলিজেন্ট কোনটা এক্সপেন্স হবে এখানে তো একটা ভিডিও দিয়েছে। বুঝি নাই। এই যে কোনটা কোনটা ইনভেন্টরির মধ্যে যাবে এই সংক্রান্ত একটা ভিডিও আমাদের আলাদা করে দেওয়া হয়েছে না? ইনভেন্টরির মধ্যে যাবে সেটা ক্যাটাগরি। দেখে নিয়ে নেবে, থাকলেও থাকতে পারে। 2টা 3টা 5টা, এটা নিয়ে ক্লাসে ভাসলে আলোচনা করে দিছি। তারপর ট্যাক্স 10% করে সবগুলোতে। সবকিছু ওকে, 7 ক্লোজ করে দেবেন। এক্সপেন্স এন্টারে চলে যান। মাত্র কি করলাম, কার নামে করছি? মাইকেল টেইলরের নামে, তাই না? এই যে মাইকেল টেইলর নামে 1/25/2024 আমি একটা কি করছি, বিল করছি 7,150 টাকা, তাই না? তারপরে আমাকে তারা ইনস্ট্রাকশন দিছে একটা রিটার্ন চলে আসে 27 জানুয়ারিতে, একটা কি রিটার্ন চলে আসে সার্জিক্যাল লাইট। তাহলে রিটার্নটা আমরা দিব কিসে? আগে বিলটা ওপেন করে নিই। তাহলে দেবে সেলস ট্যাক্সের মধ্যে যদি না থাকে ঠিক আছে অ্যাড করতে হবে। কিভাবে? ট্যাক্সের প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম ট্যাক্স কিভাবে অ্যাড করতে হবে, কাস্টম ট্যাক্সে গিয়ে অ্যাড করবেন। আমাদের ফেরত আসে নাই, তাহলে সাপ্লায়ার ক্রেডিটে চলে যাব। বিলটা ওপেন রাখবেন বাম পাশে, তাহলে আপনার জন্য দেখতে সুবিধা হবে। মাইকেল টেইলর, মাইকেল টেইলরের নামে 27 তারিখ। ওকে, আইটেম ডিটেলটাকে একটু ওপেন করে নেব। সার্জিক্যাল লাইট একটা ছিল না, একটা ছিল। ট্যাক্স ছিল কত পার্সেন্ট? 10% ছিল। ওকে, তাহলে আমার 7 ক্লোজ করে দেব। এইবার আমি কি করতে যাব? পেমেন্ট করতে যাব। এই যে মাইকেল টেলরের নামে একটা 7,150 টাকার একটা বিল, তার সাপ্লায়ার কিট কত? 550 টাকা মাইনাস, তাই না? এখন আমাকে বলছে 28 জানুয়ারিতে 70% আর 2 ফেব্রুয়ারিতে কত? 30% পরিশোধ করার জন্য। 28 জানুয়ারি, তাহলে আমি পারচেজ অর্ডারটা একটু ওপেন, সরি বিলটা ওপেন করে ফেলি। সেখান থেকে মার্কেস পেডে যাব। 28 তারিখে ওয়েলস ফার্গো ব্যাংকের মাধ্যমে। ওকে, দেখেন এখান থেকে কি আমি সাপ্লায়ার ক্রেডিটটাকে অবশ্যই কি বিবেচনায় আনবো, তাই না? 7,150, সেখান থেকে 550 বিয়োগ হয়ে আমার কত আসছে? 6,600 আসছে। এখন এখানে আমাকে বলছে কত? 70% না, ইন্টু 0.70, 4,620। তারপর একটু চেক করে নিবেন। তাহলে আমরা এটাকে সেভ এন্ড ক্লোজ করে দিব। The amount plus credit cannot be less selected bill.
বিরক্ত আচ্ছা, তাহলে মাইকেল টেলরের যেটা ছিল 7,150, সেখান থেকে 550 সাপ্লাই ক্রেডিট হয়ে তার একটা আমরা কি করলাম, বিল পেমেন্ট করে দিছি, তাই না? 4,620 টাকা। তারপরে আসেন, বাকি কাজ আমাকে করতে বলছে 30% 2 ফেব্রুয়ারিতে, তাই তো? ব্যাংক অফ আমেরিকা দিয়ে। তাহলে ওইখানে ছিল, বাকি অবশিষ্ট কত থাকে? হুম, 6,600 থেকে 4,620 বাদ দিব। 6,600 থেকে 4,620, 1,980। এই যে এখন আবার ম্যানুয়ালি ঠিকই নিছে, কখন যে কি করে, এই জন্য সাবধানতা একটু কাজ করতে হবে, বিশেষ করে বিলের ক্ষেত্রে এগুলো। ঠিক আছে, ইনভার্সন বলে হচ্ছে ভাই সব জায়গাতেই সাবধানে খেয়াল করে কাজ করতে হবে, মানে সচেতন ভাবে সে আপনাকে কাজ করতে হবে সব জায়গাতে। এখন ফ্রি ভার্সন বলেন বা ট্রায়াল ভার্সন যেটাতেই বলেন না কেন, আপনি তো সব ফাংশন ব্যবহার করতে পারতেছেন, এমন তো না যে তারা ব্যবহার করতে দিচ্ছেন না। সবকিছুই ব্যবহার করতে পারতেছেন। তো আমি আর ফাইল আগাবো না, বাকি যে ফাইলের যে বাকি পার্ট গুলো আছে আপনারা একের পরে এক এগিয়ে যাবেন, ঠিক আছে? এই যে লাস্টের যে প্যানেল, এক্সপেন্স প্যানেল পর্যন্ত। নেট যে আমরা কিনে দিয়ে আসছি, অনেক ওয়ার্ড নিয়ে সেটা উল্লেখ করা যায়, সেক্ষেত্রে আমরা জিরো দিয়ে করবো নাকি নেট কেন জিরো দিবেন ভাইয়া? নর্মালি একটা বিলের মধ্যে থাকে 30 দিন, সাধারণত 30 দিন থাকে। কেউ আবার 20 দিনও দিতে পারে, তারপরে কেউ আবার দেখা গেছে যে 1 সপ্তাহ 7 দিন যেটা দেয় আপনি ওখানে কাস্টমাইজ করে নেবেন। 30 দিনই থাকে? হ্যাঁ, বাই ডিফল্ট 30 দিন আমরা সেট করে আসছি। আচ্ছা, তাহলে আপনার বাকি কাজটুকু করবেন, আমরা তাহলে একটা এক্সপেন্স করার চেষ্টা করি, ঠিক আছে? আমরা এই যে যে বিল গুলো পে করলাম না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গিয়ে পে করলাম না, যদি পে না করে আপনি চাইলে এখান থেকেও পে বিল অপশন থেকে যাইতে পারতেন, সেম জায়গায় কিন্তু আপনাকে গিয়ে নিয়ে যাবে। এই যে পে বিল যাওয়া মানে কি, আপনি এখান থেকে কোন অ্যাকাউন্টে ইয়ে করবেন ডেটটা সিলেক্ট করলেই তারা কি বিলগুলো এখানে শো করবে, ঘুরে ফিরে একই কাজ। ঠিক আছে, দুইটা অপশনের কাজের রিচ আউট একই। তো আসেন আমরা একটা ক্যাশ টাকা যদি কোনো কিছু পারচেস করে থাকি তাহলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ধরলাম মাইকেল হ্যারিস, ওনার কাছ থেকে আমি ওয়েলস ফার্গো ব্যাংকের মাধ্যমে একটা প্রোডাক্ট পারচেস করব ফেব্রুয়ারি 10 তারিখ। পেমেন্ট মেথড চেক। আচ্ছা, কেএন 95 মার্কস তার কাছ থেকে আমি নিব। এই যে আমার স্টক আউট হয়ে গেছে না, বলতেছে না কোয়ান্টিটি অন হ্যান্ড হাতে নাই, তাহলে আমি কিনবো তার কাছ থেকে। তার কাছ থেকে আমি 50টা কেএন 95 মার্কস কিনবো, 250 টাকা করে ট্যাক্স রেট, ধরলাম 8% আমাকে দিতে হবে। 7 ক্লোজ। এই যে মাইকেল হ্যারিসের কাছ থেকে কত, 13,500 টাকায়। আর কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় সেগুলো বলে দিছি, প্রত্যেকটার অপশনে গিয়ে নিচে গিয়ে কি প্রিন্ট অপশন পাবেন আপনারা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস প্রিন্ট আউট করে যেভাবে অ্যাসাইনমেন্ট দিয়েছেন সেভাবে আপনারা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা এই যে চেক, আমরা একটু আগে যে এক্সপেন্স প্যানেলটা করলাম সেখানে কিন্তু অপশন আমরা পেমেন্ট মেথড কি সিলেক্ট করছিলাম, চেক সিলেক্ট করছি না? এখানে কিন্তু অন্য পেমেন্ট মেথডও আছে, তাই না? অন্য পেমেন্ট মেথড আছে কিনা বলেন? আছে। তাহলে এখন অন্য পেমেন্ট মেথড ইউজ করেও আমরা করতে পারতাম, বাট আমরা চেক থেকে করছি। এখন আপনি চাইলে এখান থেকে প্লাস নেমের আন্ডারে চেকের অধীনে গিয়েও আপনারা করতে পারতেন। এই চেকের অধীনে যাওয়া মানে কি, আপনি এখানে বলেই দিচ্ছেন যে সেটা কি চেকে হবে। ঠিক আছে,
এখানে আর পেমেন্ট মেথডের জন্য আলাদা করে কলাম আসবে না। তো এখন পেমেন্ট মেথড আমি আপনাদের এখানে যে পেমেন্ট মেথড অ্যাড করে দেখাবো, এই যে আপনাদের এই যে পেমেন্ট মেথড, ঠিক আছে, পেমেন্ট মেথড অ্যাড করে দেখানোটা যেটা। এখন পেমেন্ট মেথড এক একটা প্রতিষ্ঠানে এক এক ধরনের বা বিভিন্ন কান্ট্রির পেমেন্ট মেথড গুলা কি এক এক রকম থাকে, তাই না? এখন ধরেন আপনি কোনো একটা পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছেন, তাহলে সেটা কিভাবে অ্যাড করবেন? তাহলে সেটাকে অ্যাড করার জন্য আমাকে যেতে হবে গিয়ার আইকন থেকে অল লিস্টে, সেখান থেকে দেখেন পেমেন্ট মেথড অপশনটা কি আছে? এখানে তারা কি বলছে, ডিসপ্লে ক্যাশ চেক অ্যান্ড এনি আদার ওয়েজ you categorize payment you receive from customer. That way you can print deposit slip when you deposit the payment you have received. তাহলে আমরা পেমেন্ট মেথডে যে চলে যাই, একটু আগে তো এইগুলো দেখছিলাম না আমরা, ক্যাশ চেক ক্রেডিট কার্ড ডিরেক্ট ডেবিট, এগুলো তো আমরা দেখছিলাম। এখন আপনি চাচ্ছেন সেগুলাকে নতুন কোনো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, এই যে নিউর আন্ডারে চলে যাবেন। ধরেন আপনি বিকাশ নামে, আমাদের যেহেতু লোকাল ইউজ করা হয় বিকাশের মাধ্যমে, তাই না? তারপরে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ওয়াইজ, পেপাল, তাই না, এইগুলা পেমেন্ট মেথড ইউজ করা হয়। এখন এই যে পেমেন্ট মেথড গুলা আমরা কেন নিয়ে আসব, এখন আপনার বছর শেষে বা একটা সময় শেষে যখন অডিট করার প্রয়োজন পড়ে, আপনার ওই পেমেন্ট মেথডে এক্স্যাক্টলি কত টাকা আসছে আপনার সেটাকে খুঁজে বের করতে হয়, তার জন্য আপনাকে এক্সট্রা করে রিপোর্ট বের করতে হয়। তখন আপনি এই পেমেন্ট মেথডে ধরেন চেক, এই যে রান রিপোর্ট, আপনি এখান থেকে এডিট করতে পারেন, ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন। আমি এটাকে রান রিপোর্ট করি, তাহলে এই সংক্রান্ত যা যা ট্রানজেকশন আসবে সব আমার এখানে ভিজিবল হবে, তাই তো? চেক দিয়ে আমি যা যা ট্রানজেকশন করব, এখান থেকে আমি দিব হইতেছে অল ডেট। দেখেন চেক দিয়ে আমি যা যা করছি সব কি আমার চোখের সামনে ভিজিবল হয়েছে? এক্সপেন্স করছি, পেমেন্ট করছি, এই যে পেমেন্ট করছি না, চেক ব্যবহার করে কি একটা এক্সপেন্স করছি, তারপরে কয়টা পেমেন্ট করছে। তাহলে এইভাবে করে আমাদের প্রত্যেকটা পেমেন্ট মেথডের রিপোর্ট বের করতে হয়। এটা আমাদের ফাইনালি যারা আমরা অডিট করি তাদের ক্ষেত্রে এই রিপোর্ট গুলা অনেক বেশি জরুরি। আপনি যে প্রত্যেকটা পেমেন্ট মেথড ব্যবহার করছেন সেই পেমেন্ট মেথডের ভিতরে কি কি ট্রানজেকশন গুলো ছিল সেই ট্রানজেকশন গুলাকে অডিট করা প্রয়োজন পড়ে। তো এইভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। ঠিক আছে, ধরেন আপনি অন্য আরেকটা একটা ক্রেডিট কার্ডের ইয়ে বলেন, নেক্সাস, তাই না, ডাচ বাংলার, এটা কি ক্রেডিট কার্ড না? ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, যে কার্ডই হোক, এই যে দেখেন কার্ডে হলে এখানে সিলেক্ট করে দিবেন, জাস্ট এতটুকুই কাজ, দিয়ে সেভ করে দেন। এই যে এখানে সে অ্যাড হয়ে গেছে। কার্ড থাকলে জাস্ট ওই অপশনটাতে অ্যাড করে দিতে হবে। আপনারা এখান থেকে পেমেন্ট মেথড গুলো অ্যাড করে এই যে প্রিন্ট আউট করে ইয়ে করে দেবেন। এই যে পেমেন্ট মেথড পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন সবাই। তাহলে এটা গেলে হইতেছে আমাদের পেমেন্ট মেথড, তাই না? তো এখন আসেন একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব, সেটা হইতেছে মাল্টি কারেন্সি। এই যে মাল্টি কারেন্সি, ঠিক আছে, মাল্টি কারেন্সি জিনিসটা কি আমাদের একটু ব্রেনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মাল্টি কারেন্সিটা কি, এটার অপশনটা আমরা কিন্তু দেখে আসছিলাম অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে অ্যাডভান্স অপশন, তাই না? মনে আছে তো সবার? এই যে মাল্টি কারেন্সি, মাল্টি কারেন্সি আমি যদি এটাকে অন করি, এখানে তারা ইনস্ট্রাকশন হিসেবে বলেই দিছে, আমার আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই, দেখেন আপনারা এটা পড়লে বুঝতে পারবেন। মাল্টি কারেন্সি মে বি দ্য রাইট ফর ইউ ইফ ইউ হ্যাভ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ইন মোর দেন ওয়ান কারেন্সি। যখন আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন গুলা একের অধিক কারেন্সিতে হয়, যেমন বাংলাদেশে যারা বিজনেস করে, কেউ যদি বাংলাদেশের সাথে ধরেন চায়নার সাথে বিজনেস করলো, তাহলে চায়নার ওই দেশের একটা কারেন্সি থাকবে, আর বাংলাদেশের কি বিডিটি থাকবে, তাহলে কি দুইটা কারেন্সি হলো না? যখনই মাল্টি কারেন্সি অন করবেন তখন কারেন্সি হয়ে যাবে দুইটা, একটা হবে হোম কারেন্সি, একটা হবে ফরেন কারেন্সি, ঠিক আছে? তাহলে যখনই মাল্টি কারেন্সি আপনি অন করে ফেলবেন, তখন এখানে বলছে ওয়ান্স ইউ হ্যাভ টার্ন অন মাল্টি কারেন্সি ইউ কান্ট টার্ন ইট অফ।
এটা আপনি অ্যাকাউন্ট অফ করতে পারবেন না। যদি আপনার ক্লায়েন্টও কোনোদিনও ভুল করে অন করে ফেলে, তার সাবস্ক্রিপশন শেষ না হওয়া পর্যন্ত সে এটা আর চেঞ্জ করতে পারবে না। তারপরে ইউ কান্ট চেঞ্জ ইউর হোম কারেন্সি। অবশ্যই তো আপনি যখন মাল্টি কারেন্সি অন করবেন, অবশ্যই তো আপনার একটা বেস কারেন্সি বা একটা হোম কারেন্সির প্রয়োজন হবে ফিক্সড। আপনি তো আর র্যান্ডমলি চেঞ্জ করতে পারবেন না, তাই না? ধরেন আপনি এখন আপনার বাংলাদেশি অ্যাকাউন্ট, বাংলাদেশি আপনার ক্লায়েন্ট, এখন হিসাব হবে কি বাংলাদেশি টাকায়, তাই না? তাহলে আপনার হোম কারেন্সি কি হবে? বিডিটি। ঠিক। তারপর বলছে এক্সট্রা ফিল্ড কলাম এন্ড মোর আর অ্যাডেড টু কুইক বুকস। এক্সট্রা করে কিছু ফিল্ড আপনার এখানে অ্যাড হবে। স্বাভাবিক, যখন মাল্টি কারেন্সি আমরা অ্যাড করব, তখন খেয়াল রাখতে হবে এক্সচেঞ্জ রেটের একটা ব্যাপার আছে, যেটা আমাদের অনেকটা প্যানিক সৃষ্টি করে যে ভাই এক্সচেঞ্জ রেটটা কি করব, প্রতিদিন গিয়ে কি পত্রিকা থেকে দেখে দেখে এসে এক্সচেঞ্জ রেট বসাবো নাকি ব্যাংক থেকে নিয়ে এসে বসাবো? ভাই কুইক বুকস, জেরো, এই ধরনের সফটওয়্যার গুলা তারা রিয়েল টাইম ইনফরমেশন প্রদান করে। মানে আপনার গুগলে ওই সময়ে যে ইনফরমেশনটা থাকবে সেই ইনফরমেশনটা কারেন্সি রেটটাই তারা প্রদান করে, রিয়েল টাইম ডেটা যেটাকে বলা হয়। ঠিক আছে। তারপর সাম ফিচার্স মে নট লঙ্গার বি অ্যাভেলেবল, কিছু ফিচার আপনি নাও পাইতে পারেন। ঠিক আছে। তাহলে যেহেতু আমরা কাজ করবোই, তাহলে অপশনটা অন করে দিই। তাহলে আই আন্ডারস্ট্যান্ড আই কান্ট আনডু মাল্টি কারেন্সি, তাহলে সেভ করে দিব। একটু লোড নিবে। আনডু করতে না দেওয়ার কারণ কি? কেন ওরা ভাবতে লাগলো? আর ভাই আপনার হোম কারেন্সি তো ঠিক রাখতে হবে, তাই না? আপনি কি বারবার র্যান্ডমলি চেঞ্জ করবেন? আপনি যদি অ্যাকাউন্টটা অন্য কারেন্সি, আপনার অ্যাকাউন্টে যদি দুইটা কারেন্সি ঢুকে যায়, তাহলে আপনি আবার ব্যাক করতে গেলে আপনার কি পরিমাণে কষ্ট করতে হবে। এই জন্য আপনাকে সাবধানতা করা। আপনাদের যে ফাইল দিব তার মধ্যে মাল্টি কারেন্সি ইনভয়েসটা থাকবে। ওকে। এখানে তিনজন ব্যক্তি দিছে, একটা কি টম ক্রুজ, ঠিক আছে, ক্যাট। যারা মনে করতেছেন এগুলা মানে আর কি ইয়ার ঔপন্যাসিক, অবশ্যই ঠিকই ভাই, কারণ এগুলা আমি দেখি তো এই জন্য আর কি রাখছি। তারপর জেরি মার্কুই, ইউরো। তারপরে মিকি মাউস, পাউন্ড। তাহলে কারেন্সি এখানে কয়টা আপনাকে অ্যাড করতে হচ্ছে? ক্যাড মানে কানাডিয়ান ডলার, একটা ইউরো, একটা কি পাউন্ড। তাহলে সবার আগে আপনাকে কি কারেন্সি অ্যাড করে আসতে হবে, তাই না? তাহলে কারেন্সি কোথায় অ্যাড করতে পারবো একটু আমাদের খেয়াল রাখেন। সেটা হচ্ছে সেটিংস এর আন্ডারে চলে যাব, সেখান থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ, এখানে না, কারেন্সি অ্যাড করবো না, এখান থেকে অল লিস্টে চলে যাব। অল লিস্টে যাওয়ার পরে এই যে কারেন্সিস আছে না, কারেন্সি, দেখেন এই যে জিবিপি অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। তারপরে ইউরো, আর আমার কি লাগবে? কানাডিয়ান ডলার লাগবে না? এই যে অ্যাড কারেন্সিতে চলে যান, বিশ্বের সব কারেন্সি আছে, এই যে বাংলাদেশি টাকাও আছে কিন্তু, হ্যাঁ, কানাডিয়ান ডলার। এই যে দেখেন জিবিপি তার ইউএসডি তে কনভার্ট করলে কত টাকা হয়, মানে সে আপডেট কতটুকু পর্যন্ত করছে সে কিন্তু এখানে লিখে দিচ্ছে। ঠিক আছে। এই যে 7/11/2025, 6টা 2 পর্যন্ত সে আপডেট করে নিচ্ছে, দেখছেন? তাহলে কি রিয়েল টাইম না? আপনি যে মনে করতেছেন যে ফ্রি অ্যাকাউন্ট করতেছি তাই বলে সব ফিচার কি পাবো? এই যে দেখ দিছে আপনাকে রিয়েল টাইম। আপনি গুগলে সার্চ করেন 6টা 2 টাইমে দেখেন এইটা কারেন্সি দেখা, মানে 1 জিবিপি সমান সমান ইউএসডি তে কনভার্ট করলে কত এক্সচেঞ্জ রেট আসবে, কানাডিয়ান ডলারটাকে এক্সচেঞ্জ রেট করলে কত আসবে ইউরোতে। আচ্ছা, তারপরে আর কি অ্যাড করতে হবে? জিবিপি করলাম, ক্যাট করলাম, পাউন্ড করতে হবে না? হ্যাঁ, আছে নাকি? যে জিবি নামটা আছে জিডিপি ছুটি যেটা করতে পারা হুম হয়ে গেছে তো এটা দাঁড়ান আমি অন্য একটা জিনিস দেখতেছি। কন্টিনিউ ডিসপ্লে চলে গেছে না, আগে জিবি ছিল। আগে এটা ছিল না, তুর্কিমিনিস্তানি মানাত, এটা নতুন করে অ্যাড হয়েছে, কয়েকটা কারেন্সি নতুন করে অ্যাড হয়েছে তারা। এই যে ইয়েমেনি রিয়াল, সাউথ আফ্রিকান র্যান্ড, তারপরে হইতেছে আরেকটা কোনটা, হ্যাঁ জিম্বাবুয়ান কোচোয়া, এইগুলা অ্যাড হয়েছে।
নতুন নতুন অনেক কারেন্সি অ্যাড হইতেছে, মানে আর কি ওয়ার্ল্ডের সব কারেন্সি আস্তে আস্তে পাবেন আপনারা। ওকে, তাহলে সব তো আমার অ্যাড হয়ে আছে না? আর কোনো কি অ্যাড করতে হবে? হ্যাঁ, ক্যাড অ্যাড করে ফেলছি, জিবিপি, ব্রিটিশ স্টার্লিং পাউন্ড যেটা, তারপরে ইউরো, তাই না? এখন আসেন, আমি একটা করে দেখাই আপনাদের, টম ক্রুজ, তাই না? টম ক্রুজকে নিয়ে আমরা একটু কাজ করব। তাহলে কি ইনভয়েস করতে বলছি, তাই না? কি দিছি? মাল্টি কারেন্সি ইনভয়েস নামটা দিয়ে দিছি, কি মাল্টি কারেন্সি ইনভয়েস। তাহলে আমাদের যাইতে হবে কোথায়? ইনভয়েস সেকশনে। তাহলে প্লাস নিউতে চলে যাব, সেখান থেকে ইনভয়েসে যাব। আগে আমার টম ক্রুজকে অ্যাড করতে হবে না? একটু খেয়াল করেন, এখন একটা ইন্টারেস্টিং জিনিস, সবগুলোর ডান পাশে কি ইউএসডি ইউএসডি না? হ্যাঁ, আমাদের ওই যে হোম কারেন্সির দিয়ে যখন আমরা মাল্টি কারেন্সি অন করি নাই, তখন কি এই কাস্টমার গুলোকে অ্যাড করছিলাম না? হ্যাঁ, এই জন্য সেটা ইউএসডি তে হয়ে গেছে। এখন টম ক্রুজকে অ্যাড করব। এই যে এইখানে একটা ভালো করে দেখেন, একটা তারা লেখা আসবে, লেখাটা কি পড়া যায়? আফটার ইউ সেভ দিস কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি, মানে এই কাস্টমারের আন্ডারে আর কোনো কারেন্সি চেঞ্জ করতে পারবেন না, ওই যে মাল্টি কারেন্সি যেহেতু। তাহলে টম ক্রুজ কি আমার কানাডিয়ান ডলার না? আপনি চাইলে এই যে এখান থেকেও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে, ইউরো, কানাডিয়ান ডলার, ক্যাট। তাহলে টম ক্রুজ, আর আমার কোনো ইনফরমেশন নাই। ওকে, তাহলে আমরা এটাকে সেভ করে দেব। এই যে দেখছেন, কনভার্সন ডেটা চলে আসে রিয়েল টাইম। ওকে, 12 এপ্রিল 2024। দেখছেন এখানে দিছে, আবার এখানে চেঞ্জ হয়ে গেছে না? মানে ওই সময়ের কারেন্সি রেটটা তারা চেঞ্জ করে নিছে। ওকে, কি কি জিনিস? ডায়াগনস্টিক, ইকেজি, আর এটা কি ফ্লুইড মনে হয় না? ব্ল্যাঙ্কেট ওয়ার্ম নাই, এটাকে তো একটু অ্যাড করে নি। বাঙালি হয়ে লাভ না করলে কেমন হয় না? বাঙালি হয়ে লাভ করতে হবে। কিলো অ্যাড হয় নাই। ওকে, 7টা 5টা 4টা, কোয়ান্টিটি হচ্ছে 7, 5টা 4টা। ট্যাক্সেরটা আমরা একটু দেখে আসি, 10, 12, 15। 12% নাই না? এনার অ্যাড করতে যাব না, আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে? আমি যে কোনো একটা দিচ্ছি, আপনারা অ্যাড করে নেবেন। বুঝতে পারছেন মনির ভাই? আবার সব জায়গায় চেঞ্জ করে দিয়ে নিন। এখানে খেয়াল করেন, এইখানে ক্যাটে কত টাকা? 23,142.85, তাই না? আর ইউএসডি তে কত? 16,800। খেয়াল রাখবেন। ওকে, একটা মিনিট, আমি একটা কল রিসিভ করি। আচ্ছা, এরপরে পেমেন্ট রিসিভড হবে কবে? 30 এপ্রিল, তাই না? ফুল অ্যামাউন্ট। আমি একটু ইয়েতে চলে যাই, সেলস প্যানেলে যাব, তাই না? অল সেলসে যাব, কি করব? ডেটে কি দিব? অল ডেট দিতে হবে। কি নাম ছিল? মিকি মাউস না? টম ক্রুজ, এই যে টম ক্রুজ, এই যে, এটাকে আমি একটু ওপেন করি। ওপেন করে রাখলাম, একটু ডুপ্লিকেট করব।
আচ্ছা, তাহলে আমরা এটার কি রিসিভ পেমেন্টে চলে যাব, তাই না? এখানে কত দেখাচ্ছে ভাই? 23,142.85। এটা কোন টাকা? কানাডিয়ান ডলার, রাইট। রিসিভ পেমেন্টে চলে যাই। এই অবস্থা কেন দেখায়? ওকে, তাহলে আসেন আমরা রিসিভ পেমেন্টে চলে যাই। রিসিভ পেমেন্ট করব। হ্যাঁ, রিসিভ পেমেন্ট করব কয় তারিখে? এপ্রিলের 30 তারিখ। এপ্রিলের 30 তারিখে পেমেন্ট করব। আর কিছু বলা আছে? চেক ওয়েলস ফার্গোর মাধ্যমে, তাই না? পেমেন্ট মেথড হচ্ছে চেক, তারপরে যে ওয়েলস ফার্গো। ওকে, 7 ক্লোজ করব। আচ্ছা, তাহলে এটা কি আমার কমপ্লিট না? পেমেন্ট কমপ্লিট তো, সম্পূর্ণ জিনিস। তাহলে এটা আমরা একটু সেলস প্যানেলে চলে যাই। হলে যাব। টম ক্রুজ কোথায়? এই যে টম ক্রুজ, তাই না? আচ্ছা, কেউ আমাকে একজন বলেন যে ভাইয়া এখানে কি এক্সচেঞ্জ গেইন আর লস হয়েছে কিনা? গেইন হয়েছে না লস হয়েছে? আমি একটু ওপেন করে দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে এক্সচেঞ্জ গেইন আর লস, এটা কোথায় যায় আগে সেটা বলেন। এক্সচেঞ্জ গেইন আর লস যে মাল্টি কারেন্সি, এটা কি ব্যালেন্স শিটে যায় নাকি প্রফিট এন্ড লসে যায় না অন্য কোথাও? প্রফিট এন্ড লস। প্রফিট এন্ড লসেই যাই, আমরা চেক করি। এত কষ্ট করে আমাদের এর কি দরকার, হিসাব করার কি দরকার, তাই না? প্রফিট এন্ড লসে চলে যাই। এখান থেকে ডেটটা চেঞ্জ করব, অল ডেট, ক্লাসিক ভিউতে যাই। আপনাদের জন্য আরেকটা খুশির সংবাদ আছে, সেটা হইতেছে যে কুইক বুকস আবার তার এই যে ইন্টারফেসটা সেটা চেঞ্জ করতেছে। খুব শীঘ্রই পাবেন। আমার কাছে যদিও মেল আসছে, কিন্তু আমি এখনো ইয়ে করি নাই। আচ্ছা, এই যে এক্সচেঞ্জ গেইন অর লস দেখেন, এটা কি আসছে? পজিটিভ ফিগার না? তাহলে কি কি হয়? পজিটিভ ফিগার হলে কি হয়? কি হলো? সবাই চুপচাপ কেন? বলতে হবে তো। গেইন। হুম, দেখি তারা কি বলে। উনি কি বলছে? পজিটিভ ব্যালেন্স, এই পজিটিভ ব্যালেন্স ইন এক্সচেঞ্জ গেইন অর লস অফেন রেফার টু অ্যাজ এন এক্সচেঞ্জ গেইন, তাই না? অবশ্যই কি সেটা গেইনে আছে। যদি মাইনাসে থাকতো তাহলে সেটা কি লসে দেখাইতো, তাই না? সিগনিফাইজ এ প্রফিট রেজাল্টিং ফ্রম কারেন্সি ফ্ল্যাকচুয়েশন হোয়েন কনভার্টিং ফ্রম ওয়ান কারেন্সি টু অ্যানাদার। মানে একটা কারেন্সি থেকে, এই যে আমরা ইউএসডি থেকে যে কানাডিয়ান ডলারে যে কনভার্টটা করলাম, সেখান থেকে আমার যে গেইনটা হয়েছে, সেই গেইনটাই এখানে অ্যাকচুয়ালি তারা শো করতেছে, ঠিক আছে? তো এটাকেই বলা হইতেছে আপনার এক্সচেঞ্জ গেইন অর লস, ঠিক আছে? আপনার যখন মাল্টি কারেন্সি করবেন, অবশ্যই অবশ্যই আপনার রিপোর্টে সেটা হিট করছে কিনা প্রপারলি সেটা দেখে নেবেন। আর সেটা কোথায় আসে? প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসে, ঠিক আছে? এটা পজিটিভ ব্যালেন্স ছিল দেখে সেটা কিসে আসছে? এক্সপেন্সে আসছে। আর যদি নেগেটিভ থাকতো তাহলে কোথায় আসতো? আদার আদার ইনকামের এই আন্ডারে থাকতো, তাই না? ইনকাম। তাহলে এক্সপেন্সের আন্ডার এটা পজিটিভ কেন আসে? এক্সপেন্সেস যোগ করছে। ভাই ব্যালেন্সটা নেগেটিভ হয়ে সেই জিনিসটা দেখাবে, বুঝেন নাই? লস হয়েছে, সেটা ইনকামের আন্ডারে গিয়ে নেগেটিভ হয়ে সেটা জিনিসটাকে লস আকারে দেখাবে। বুঝাতে পারছি? এটা যেরকম পজিটিভ হয়ে ইয়া করে দেখাইছে। তো আপনারা এইভাবে করে এক্সচেঞ্জ অর গেইন, আপনাদের যে বাকি যে ইয়াগুলা দিছিলাম যেমন ইউরো, ইউরোরও এটা কি আপনার জেরি মার্গুই, তাই না?
তার এটা করতে হবে, তার একটা পেমেন্ট রিসিভ করবেন। তারপরে মিকি মাউস 18 এপ্রিলের তার একটা ইনভয়েস, আর এটা হচ্ছে কি তার একটা পেমেন্ট মেথড থাকবে। তো এভাবে করে আপনারা এই যে এই জায়গাটা একটু বুঝতে হবে। এটা তো তিনটা যে আমাদের গেইন জিনিস হচ্ছে আসছে। $5, কিন্তু এটা এক্সপেন্সের কার্ডটা লিখলো প্লাস করলে তো যোগ এক্সপেন্সটাই বাড়বে। আচ্ছা, কেউ বলেন, তার অ্যান্সার বলেন, আর কোশ্চেন করেন ঠিক মতো, তাহলে সবাই অ্যান্সার দিচ্ছেন। আমি বলি, যখন ইনভয়েস করতে গেছেন তখন ইউএসডি ছিল 16,800, ক্যাট ছিল 23,142.85। যখন রিসিভ পেমেন্ট করতে গেছেন তখন ইউএসডি হইতেছে 16,794.16, আর কানাডিয়ান, ওয়েট, কানাডিয়ান হতে 23,142.85। সবাই এটাকে নিয়ে একটু চিন্তা করতে বলছে, ঠিক আছে? একটু চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন। কম বেশি করছে। এই জন্য এক্সপেন্সের কাটা গেছে। কোনো এক্সপ্রেশন না। আমরা যখন মাল্টি কারেন্সি করছিলাম তখন আমাদের হোম কারেন্সি কি ছিল? ইউএসডি। তাহলে হিসাব আমাদের এখানে কিসের হবে? ইউএসডির, রাইট? আমার ইনভয়েসটা ছিল কত? 16,800। তাহলে আপনি ক্যাড নিয়ে চিন্তা কেন? রাইট। আপনার করতে হবে ইউএসডি নিয়ে চিন্তা, সবার আগে ক্যাডের চিন্তা বাদ। ঠিক আছে? 16,800 আমার ইনভয়েস হয়েছে, কিন্তু আমি পাইছি কত? 16,794.16। তাহলে ডিফারেন্সটা কত থাকে ভাই? আমি যদি এখানে করি, কত? 16,800, 16800 মাইনাস, আর এখানে পাইছি কত? 16,794.16। তাহলে আলটিমেট আমার ফিগারটা কি? 5.84। আমি এটা কি পাইছি? কম পাইছি না বেশি পাইছি? কম পাইছি। তাহলে এই জন্য এটা এখানে আসছে। বুঝাতে পারছি? আপনাদের কনসেপ্টে ওই একটা জায়গাতে মিস হয়ে গেছে, যে এখানে হিসাবটা হবে হচ্ছে ইউএসডি। মূল অ্যাকাউন্টে ইউএসডি। বুঝাইতে পারছি? ওই জায়গাটাতে আপনাকে ধরতে হবে। আপনার ক্লায়েন্ট কানাডিয়ান হইতে পারে, সমস্যা নাই। সে 23,142.85 কানাডিয়ান ডলার, সেটাকে কনভার্ট করে ইউএসডি তে আসছে 16,800। আমার অ্যাকাউন্টে আসবে কোনটা? 16,800, মনে আছে? আর এইখানে গিয়ে আমরা পাইছি কত? 16,794। মানে ওই সময়ের গিয়ে আমার এই যে কারেন্সি যে ইস্যুটার কারণে যে এক্সচেঞ্জ রেটটা ডিফারেন্স হয়েছে, সে ডিফারেন্সটা আমার এখানে আসছে। এই জন্য এইখানে আমার আসছে। ক্লায়েন্ট তো ক্যাডের, সে তো ক্যাডের হিসাব করে, সে তার হিসাব করবে, আমি আমার হিসাব করবো, তাই না? বুঝাতে পারছি? তো এই যে অনেকে একটা কথা বলে যে ভাই এআই মানুষকে রিপ্লেস করে দিবে, ঠিকই বলছে। ঠিকই বলছে যে আপনাদের এই পজিশন দেখে আমার তাই মনে হয়েছে এআই মানুষকে রিপ্লেস করে দিবে। যতদিন অ্যাকাউন্টিং এর নলেজ থাকবে কেউ অ্যাকাউন্টিং কে রিপ্লেস করতে পারবে না। ঠিক আছে? ব্রেন খাটায় আপনি কাজ করতে হবে। বুঝতে পারছি? এই জায়গাটা কিন্তু অনেকেই, শুধু যে আপনারা না, আরো অনেকেই ভালো স্টুডেন্টরাও মানে আর কি জায়গাটা ধরতে পারে না, যে এখানে আমি কোনটার কাজ করব। আমরা যখন রিকনসিলেশন সামনে করতে যাব, আচ্ছা, যখন আমরা রিকনসিলেশন করতে যাব পেপালের, পেপাল মানে কি? আমার ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, তাই না? এখন আমার ধরেন একটা পেপাল অ্যাকাউন্ট আছে, ওয়ার্ল্ডের যে কোনো কারেন্সি থেকে আমার পেপালে এসে টাকা ঢুকতেছে। তাহলে আমি আমি কোন কারেন্সির হিসাব করব? ফরেনটা না হোম কারেন্সির হিসাব করব? হোম কারেন্সি। তাহলে রিকনসিলেশনের ক্ষেত্রে গেলেও মনে রাখতে হবে আপনার হোম কারেন্সি রিকনসিলেশন করতে হবে। কারণ ফরেন কারেন্সি করা যে কথা, না করাও একই কথা, কারণ ওটা তো কনভার্ট হয়ে গেছে অলরেডি, তাই না? ওই জিনিসটা কনভার্ট হয়ে আমার হোম কারেন্সিতে কনভার্ট হয়ে আসছে। তাহলে আমি ফরেন কারেন্সি নিয়ে চিন্তা করার কি প্রয়োজন? তাই না? দেখছেন ভাই, ধরছে বিধায় আপনারা আগাইতে পারছেন। আমি তো পরে বলতাম, আমি তো চিন্তা আছি যে এখন পর্যন্ত কারো মনে কোশ্চেন, এই জন্য আমি গুগলে সার্চ করছি। দেখছেন, গুগলকে সার্চ করছি, রাইট? আপনার কিন্তু এটা ধরে নিতেন, এটা ধরে নিতেন না, কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারছেন ঘটনাটা কোথায়। তো এইভাবে জিনিসগুলো খেয়াল রাখবেন। ভাই অনেক সুন্দর একটা জিনিস ধরতে পারছে, যদিও আহ ওকে। তাহলে আপনার মাল্টি কারেন্সি যে বাকি ইনভয়েস গুলো আছে, সেই ইনভয়েস গুলো করবেন, প্রত্যেকটার ইম্প্যাক্ট দেখবেন। ঠিক আছে? প্রত্যেকটার ইম্প্যাক্ট, এই যে প্রত্যেকটা এই যে অপশনটা, এই যে এখানে ক্লিক করলে তো দেখতে পাবেন।
তাই না? এই অ্যামাউন্টের উপরে ক্লিক করলে তো দেখা যাবে যে কোনটা কি অ্যামাউন্ট। এই যে এখানে কোনটা কি অ্যামাউন্ট প্রত্যেকটা আপনার এখানে শো করবে। ঠিক আছে? ওকে। সবগুলো শেষ করে একটু মিনিট দিয়ে দেবো, হ্যাঁ? বলে দিয়েছি যেভাবে তা আপনারা করবেন সেটা প্রথম ক্লাসে অ্যাসাইনমেন্টে বলে দিয়েছি, আর বলবো না, লাস্ট টাইমে গিয়ে বলবো। হ্যাঁ, তারপর আসেন রিকারিং ইনভয়েস অ্যান্ড বিল। রিকারিং শব্দটা আমাদের অনেকের কাছেই পরিচিত। রিকারিং বা রিপিটিং শব্দটা কি? রিপিটিং। ঠিক আছে? এখন রিপিটিং ইনভয়েস বা বিল জিনিসটা এরকম বোঝায় যে আপনার কোনো ক্লায়েন্ট আপনার কাছ থেকে সিমিলার কোনো জিনিস বারবার কিনতেছে, বারবার আপনার ইনভয়েস করা বা বিল করা আপনার জন্য একটা ঝামেলা বা বিরক্তির একটা কারণ, তাই না? সেই বিরক্তির কারণ থেকে ইয়ে করার জন্য আপনি কি করেন, একটা টেমপ্লেট রেডি করে রাখেন, যাতে পরবর্তীতে আসলে শুধুমাত্র কয়েকটা জিনিস খালি যাতে আপনি চেঞ্জ করলে হয়ে যায়। ঠিক আছে? তো এটাকে বলে রিপিটিং বা রিকারিং ইনভয়েস বা বিল। তো আমরা গিয়ার আইকন থেকে চলে যাব হইতেছে অল লিস্টে। অল লিস্টে চলে যাব, সেখান থেকে চলে যাব রিকারিং ট্রানজেকশন, অথবা গিয়ার আইকন থেকে লিস্টের আন্ডারে একটা অপশন আছে রিকারিং ট্রানজেকশন, দুইটা থেকে সেম জায়গায় আমাকে রিচ আউট করবেন। তাহলে আমরা রিকারিং ট্রানজেকশনে চলে যাই, বা আরেকটা জায়গা থেকেও যাই, দেখেন এই যে ট্রানজেকশন দেখছেন, ট্রানজেকশন থেকে এই যে রিকারিং ট্রানজেকশন, সব জায়গা থেকে একই অপশন। তাহলে রিকারিং কি কি জিনিস করা যায় আমরা একটু দেখি। এই যে নিউতে যখন ক্লিক করব, দেখেন বিল আছে, নন পোস্টিং, চেক, অনেক কিছু রিকারিং করা যায়। এস্টিমেট, এক্সপেন্স, ইনভয়েস, জার্নাল, রিফান্ড, ট্রান্সফার, সাপ্লাই গেট, পারচেজ অর্ডার, অনেক কিছু রিকারিং করা যায়, তাই না? আপনাদেরকে রিকারিং করতে কি দিছি? রিকারিং ইনভয়েস করতে দিছি একটা, বিল করতে একটা দিছি, তাই না? আচ্ছা, তাহলে আসেন আমরা রিকারিং ইনভয়েসটা করি। সোফিয়া লুইসের নামে রিকারিং ইনভয়েসটা করব। ইনভয়েসে তাহলে আমরা সর্বপ্রথম ক্লিক করব, ওকে দিব। এই যে এখানে প্রথমে কি টেমপ্লেটে প্রথমে কাস্টমার, তাই না? কাস্টমার কি? সোফিয়া লুইস। সে নাই না? একবার একটু খেয়াল করে, এস নামে কেউ নাই। সারা জনসন আছে। সোফিয়া লুইসকে তাহলে আমরা অ্যাড করে দিই। সে ইউএসডি তে থাক, ঠিক আছে? তাকে অন্যটাতে আর নিব না। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। ওপেনিং ব্যালেন্সটা 0 দিয়ে দিব। ওকে, দিয়ে সেভ করে দেব। ওকে, তার সাথে প্রোডাক্ট আমি বাকি টেমপ্লেট গুলো বুঝাচ্ছি, এটা বুঝাচ্ছি, আগে আমরা প্রোডাক্ট গুলো অ্যাড করে নিই এক এক করে। হ্যাঁ, আহ 20 জুন 2024, আগে ডেটটা ঠিক করে আসি। 20 জুন 2024। আচ্ছা, সার্জিক্যাল টেবিল, সার্জিক্যাল টেবিল নাই, সার্জিক্যাল টেবিল নাই। যাও, আবার করতে হবে অ্যাড। যেটা এটা নাই অ্যাড করে নেবেন কষ্ট করে, যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে, ঠিক আছে? সার্জিক্যাল টেবিল, তারপরে হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট ডায়াগনস্টিক। লাইফ সেভিং ইকুইপমেন্ট, ওকে। ওকে, ট্যাক্স হচ্ছে 10, 15, 0। আর এটা অ্যাড করা নেই, এখন আর নতুন করে অ্যাড করবো না, আপনারা অ্যাড করে নেবেন। হ্যাঁ, আমি শুধু অন্য একটা রেট দিচ্ছি। ওকে, এখন আসেন এই জায়গার টেমপ্লেটটা আমাদেরকে
বুঝতে হবে। ট্যাক্স প্রথমে করতে বলছেন না? হ্যাঁ, এখানে টেমপ্লেটের নেম দিতে বলছেন, তাই না? মানে আপনি কি কাজটা করতেছেন টেমপ্লেটে, ধরেন আমি দিলাম রিকারিং ইনভয়েসে নাম দিলাম, আইপেন দিয়ে দিলাম হইতেছে কার, সোফিয়া লুইস, তাই না? সোফিয়া লুইসের টেমপ্লেটিং। এখন আসেন টাইপটা একটু বোঝার চেষ্টা করেন, একটা হইতে শিডিউল, একটা রিমাইন্ডার, একটা হইতেছে আনশিডিউল। শিডিউল দেওয়া মানে হইতেছে, দেখেন ডান পাশে কি লেখা, ক্রিয়েট ড্যাশ ডেজ টু অ্যাডভান্স, মানে এই তারিখের পূর্বেই সেটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। বুঝাতে পারছি? মানে আপনি যদি দেন ক্রিয়েট 1 days in অ্যাডভান্স, মানে এই যে আমি ডেটটা সেট করব, এই ডেটটা, যে শিডিউলটা আমি সিলেক্ট করব তার একদিন আগে সেটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে রিমাইন্ডার, রিমাইন্ডার মানে হইতেছে আপনাকে রিমাইন্ড দিবে, এই টেমপ্লেটটা হওয়ার পরে আপনি কি করবে, রিমাইন্ড দিবে, আপনি সেটাকে দেখে তারপরে কি করবেন, ইনভয়েসে কনভার্ট করবেন। তারপরে আসেন আনশিডিউল, আনশিডিউল দেওয়া যে কথা ভাই, না দেওয়া তো একই কথা, মানে আপনি কোনো কিছুই করতেছেন না, আপনার কোনো কিছু প্রয়োজন নাই। তাহলে এখানে সব থেকে ইউনিকটা হইতেছে রিমাইন্ডার। ঠিক আছে, রিমাইন্ডারের মধ্যে এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই যে ইন্টারভাল, ইন্টারভালের এখানে কি দেওয়া আছে, ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি, এই 4 পদ্ধতিতে আপনি টেমপ্লেট সেট করতে পারেন ইন্টারভালটা। হ্যাঁ, ধরলাম আপনাদের এখানে ইন্টারভাল আমি দিয়ে দিছি, ইন্টারভাল মান্থলি, এভরি 3rd মানডে ফর 6 মান্থ, মান্থলি, তাই না? মান্থলি আমি দিলাম অন থার্ড, এই যে দেখেন ডে আছে, আমি কি করব, থার্ড সিলেক্ট করব, এই যে আপনি মানডে ফর এভরি কি, তুমি কি বলছে ভাই, ভালো করে পড়ায়, ফর 6 মান্থ, হ্যাঁ 6 মাসের জন্য আপনাকে করতে বলছে। এখানে কি বলছে, মান্থলি অন 3rd মানডে ফর এভরি 1 মান্থ, মানে প্রতি মাসের তৃতীয় সোমবার, মান্থলি বেসিসে সেটা হবে। আপনি এখানে 6 দাও মানে কি, আপনি 6টা হয়ে যাবে। লাইনটা বুঝতে হবে ভালো করে, এখানে বলছে কি, মান্থলি, মাসিক, অন 3rd মানডে মানে তৃতীয় সোমবার, অফ এভরি 1 মান্থ মানে প্রতি মাসের তৃতীয় সোমবারে একটা করে ইনভয়েস টেমপ্লেট হবে। এখন স্টার্টিং ডেট কবে থেকে স্টার্ট হবে, এই যে এখানে 20 জানুয়ারি 2024। আচ্ছা, এটা দিই, তারপরে আরেকটা প্রবলেম সামনে আসবে, দেখতে পাবেন। 20 জানুয়ারি 2024, জুন নাকি জুন, ওকে। এবার আসেন এন্ড ডেট, 6 মাস না, হ্যাঁ, তাহলে 6 মাস আমি এখান থেকে এন্ড ডেটটাকে সিলেক্ট করে দেবো বাই দিয়ে, ঠিক আছে, সিলেক্ট করে দেবো। তাহলে জুলাই, 6 মাস হিসাব করেন, জুলাই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর, আগে 24, 24 সালের সিলেক্ট করব, জুনের থেকে স্টার্ট, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তা কি 6 মাস হচ্ছে? হ্যাঁ, জুনের একটা, জুলাইয়ের একটা হিসাব করেন, অগাস্টের একটা, সেপ্টেম্বর একটা, অক্টোবর একটা, নভেম্বর একটা, তাহলে নভেম্বর 19, 19 তারিখ পর্যন্ত, তাই না? নভেম্বরের 19 তারিখ পর্যন্ত আমার কি হবে, এন্ড ডেট হয়ে যাবে, ওই তারিখ পর্যন্ত গিয়ে কি ক্লোজড হয়ে যাবে। এখন দেখেন আমি যদি সেভ টেমপ্লেট করতে যাই, একটা ইস্যু দেখা দিবে, আমি বলছি না ইস্যু দেখা দিবে, দ্য রিকারিং স্টার্ট ডেট কান্ট বি বিফোর টুডে, রিকারিং বলছেন ভাই, তার মানে কি ব্যাকএন্ডে কি হবে, এটা আপনার ইন ফিউচারিস্টিক্স হবে। ঠিক আছে, তাহলে আমি ধরলাম আজকে কয় তারিখ, জুলাই মাসের 11 তারিখ, তাই না? জুলাই, আমি ধরলাম অগাস্টের 1 তারিখ থেকে এটা স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে অগাস্ট একটা হবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 26-এ গিয়ে শেষ হবে, তাই না? 26-এর জানুয়ারি কয় তারিখ, 1 তারিখ। ঠিক আছে, তাহলে কত তারিখ থেকে স্টার্ট করলাম, অগাস্টের 1 তারিখ থেকে, 25 সালে অগাস্টের 1 থেকে 6 মাসের আমি হিসাব করলাম, মানে কি 6টা আমার ইনভয়েস হবে। এখন
প্রশ্ন হচ্ছে এই যে আমি যে টেমপ্লেট রেডি করে দিছি, তাহলে কি ওই সময় কি আমার হয়ে যাবে? ওই সময় অবশ্যই হবে, কিন্তু তার কয়দিন আগে আমাকে সেট করে দিতে হবে, যে রিমাইন্ডার দেন নাই তো এখনো, কয়দিন আগে ধরলাম 2 দিন আগে আমাকে সে একটা রিমাইন্ডার দিবে যে আপনার এই তারিখে একটা ইনভয়েস হবে। ঠিক আছে? ওই যে রিমাইন্ডার যখন দিবে, তখন আমি গিয়ে কি করব, এগুলাকে ধরেন এই যে সোফিয়া লুইস, সে আমার কাছ থেকে তো সবসময় 3টা নাও নিতে পারে, 2টা নাও নিতে পারে, বেশিও নিতে পারে, কমও নিতে পারে, বা রেট চেঞ্জ হইতে পারে, তখন আমরা গিয়ে কি ম্যানুয়ালি এডিট করে দিতে পারবো। তাহলে আসেন আমরা সেভ টেমপ্লেটে দিই। এই যে দেখেন নিয়ে নিছে। ঠিক আছে? এটার প্রিন্ট আউট করতে পারবেন না। ঠিক আছে? এই যে এটা প্রিন্ট আউট এইভাবে করতে হবে, যে প্রিন্ট অপশনে গিয়ে এইভাবে প্রিন্ট করে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে রিকারিং জিনিসটা বুঝতে পারছেন? যে রিকারিংটা হইতেছে আপনার, এই যে এখানে দেখেন তারা বলেই দিছে যে রিকারিং ইনভয়েস টাইপটা কি, রিমাইন্ডার ইনভয়েস এভরি মান্থ, প্রতি মাসের হবে, তাই না? এই যে পরবর্তী ডেট তারা বলে দিছে, কাস্টমার এই যে অ্যামাউন্টটা, এই যে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, ইউজ করতে পারেন, ডুপ্লিকেট পজ করতে পারেন, বা নেক্সট ডেট, এই দেখছেন এটা নতুন আসছে আপডেট, স্কিপ নেক্সট ডেট। ধরেন 6টা না, ছয়টা, 6টার জন্য আমি টেমপ্লেট সিলেক্ট করলাম, 2টার পরে সে বললো যে ভাই আমি আর এই ডেটে নিচ্ছি না, এরপরের ডেটে নিব, তাহলে আপনি এটাকে স্কিপ করে চলে যেতে পারবেন। ঠিক আছে? মানে সবই করা পসিবল এখানে। বলেন। ওকে, তাহলে আপনারা, আমি রিকারিং ইনভয়েস করে দেখাইছি, আপনারা রিকারিং বিল করে দেখাবেন। এটা আপডেট ডেট দিয়ে করবেন, কেমন? সেই হিসাব করে এই যে আমি এখানে এটা বলে দিচ্ছি।